ওয়েলকাম টু বিদ্যানিকেতন ক্লাস 12 থার্ড সেমিস্টার ইউলিসিস। তোমাদের সেকেন্ড পোয়েম। খুব দারুণভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন যেটা আমি করে থাকি তোমাদেরকে বুঝিয়ে ছাড়বো, ক্লাসটা যদি মন দিয়ে করতে পারো। ইউলিসিস এই কবিতাটা তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো খুব মন দিয়ে ক্লাসটা করবে, কারণ কবিতাটা যদি ভালো করে বুঝতে পারো, আমি এর ভিত্তিতে যে এমসিকিউ সেট তোমাদেরকে দিতে চলেছি সেটা কিন্তু মুখস্থ করতে হবে না। প্রশ্নটা পড়বে, উত্তর অটোমেটিক দিতে পারবে। তার জন্য ক্লাস খুব মন দিয়ে ক্লাসটা করতে হবে। আমি কিন্তু ইউলিসিস এই কবিতাটার ব্যাকগ্রাউন্ড বিরাট বড় রয়েছে। এটা একটা গ্রিক পৌরাণিক মহাকাব্য, ইলিয়াস ওডিসির একটা পার্ট, ছোট্ট একটা অংশ। মানে এটার যদি প্রিভিয়াস কাহিনী বলতে হয় অনেক বড়, অনেক সময় লেগে যাবে, যেগুলো আমাদের টেক্সটের জন্য অত প্রয়োজনীয় নয়, আমাদের এক্সামের জন্য প্রয়োজনীয় নয়, আমাদেরকে অনেক কিছু পড়তে হয়। তাই আমি যেটুকু প্রয়োজন তোমাদের এক্সামের জন্য এবং যেটুকু প্রয়োজন তোমাদের এই কবিতাটা বোঝার জন্য, সেইটুকু আমি আমার 100% দিয়ে বোঝাবো। তোমাদের কাজ একটু মনটা দিয়ে জাস্ট কয়েকটা মিনিট একটু আমাকে দেওয়া, আমার উপর ভরসা বিশ্বাস রাখা, আমি সেই বিশ্বাসের মর্যাদা দেব। খুব মন দিয়ে ক্লাসটা করো, সমস্ত এমসিকিউ তোমরা যেন পারো। দেখো, ফিগার অফ স্পিচ এই জিনিসগুলো নিয়ে আমি আজকের কবিতা আলোচনা করছি না, ওটা নোটসে দিয়ে দেবো, এবং নোটসটা যখন তোমাদেরকে একবার বুঝিয়ে দেবো তখন কোন ওয়ার্ডটা কোন ফিগার অফ স্পিচ কেন এটা হয়েছে বুঝিয়ে দেবো। কারণ আমি যদি এখন লাইন বাই লাইন ফিগার অফ স্পিচ বোঝাই, তাহলে কিন্তু আমাদের এই কবিতার যে রস, যেটা আমাদেরকে আস্বাদন করতে হবে, সেখানে আমার মনে হয় কোনো না কোনোভাবে বাধা পড়বে। তাই লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থটা আমি সুন্দর করে বোঝাবো, যাতে তোমরা কোনো রকম সহায়িকা বা কোনো কিছু দেখতেই হয় না, একবার ক্লাসটা মন দিয়ে করলে নিজেরা বলতে পারো, এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে যেন তোমাদের একদম ঠোঁটস্থ হয়ে যায়। যেটুকু তোমাদের এক্সামের জন্য প্রয়োজন, যেটুকু এই কবিতাটা বোঝার জন্য প্রয়োজন, সেইটুকু খুব দারুণভাবে বুঝতে চলেছো, ক্লাসটা মন দিয়ে করো। দেখো, ইউলিসিস এটা কি? আমাদের আজকের যে কবিতা, যে পোয়েম ইউলিসিস, কোনো জায়গার নাম কিন্তু নয়। আমাদের আজকের এই কবিতার হিরো হচ্ছেন ইউলিসিস। এটি ল্যাটিন নাম। কিসের ল্যাটিন নাম? ওডিসিয়াস। ওডিসিয়াসের ল্যাটিন নাম হচ্ছে ইউলিসিস। ইউলিসিস আমাদের আজকের ক্যারেক্টারের হিরো। আমি পাশে রেখেছি, ইনি হচ্ছেন রাজা, ইথাকার রাজা, ঠিক আছে, যাকে ওডিসিয়াস বলা হয়, এবং এই ওডিসিয়াসের ল্যাটিন নাম হচ্ছে ইউলিসিস। এইটুকু আশা করি বোঝাতে পেরেছি। এখন আমাদের মেনলি দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে এই কবিতাটার বিষয়বস্তু সংক্ষেপে একটু জানতে হবে কি আছে, আর একটা হচ্ছে কবি পরিচিতি। আমি কোনোটাতেই বিস্তারিত যাব না, ছোট্ট করেই বলবো। দেখো, আমাদের যে রাজা, ইথাকার রাজা, এই যে আমি লিখে রেখেছি ইথাকা, তোমাকে একটু জানতে হবে ইথাকাটা কোথায় রয়েছে। আয়োনিয়ান সাগর রয়েছে, সেই সাগরের একটা দ্বীপের নাম হচ্ছে ইথাকা। এই ইথাকার রাজা হচ্ছেন আমাদের ইউলিসিস। বোঝা গেল? আচ্ছা, তার ওয়াইফের নাম কি? পেনিলপি। এগুলো জানতে হবে, কারণ আমাদের কবিতায় রয়েছে, এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? কারণ আমাদের রাজা কিন্তু বিরক্ত, তার এই ওয়াইফ বৃদ্ধ হয়ে গেছে, তার সাথে সময় কাটাতে তার আর ভালো লাগছে না। আচ্ছা, তার পুত্র সন্তান, তার নাম কি? টেলিমেকাস। বোঝা গেল? টেলিমেকাস হচ্ছে তার সন্তান এবং পেনিলপি হচ্ছে তার ওয়াইফ। তিনি ইথাকার রাজা। আয়োনিয়ান সাগরের একটি দ্বীপ যেটা হচ্ছে ইথাকা, সেই ইথাকার রাজা হচ্ছে আমাদের ইউলিসিস। বোঝা গেল? এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। বেশি কিছু আমি হিজিবিজিতে যাব না, একটু বিষয়বস্তুটা একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। দেখো, আমাদের এই ইথাকার রাজা যুদ্ধে গিয়েছিলেন, ঠিক আছে? যুদ্ধটার নাম আমি এখানে দিয়ে দিয়েছি, ট্রোজান ওয়ার। এই ট্রোজান ওয়ারের যুদ্ধে তিনি গিয়েছিলেন, 10 বছর যুদ্ধ করেছেন, 10 বছর যুদ্ধ করে যুদ্ধে জিতেছেন। এবার তো ফিরতে হবে, ফেরার পথেও অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক যুদ্ধের সম্মুখীন তাকে এবং তার পুরো টিমকে হতে হয়েছিল। তার অনেক সৈন্যবাহিনী মারাও গিয়েছিল ফেরার পথে, যুদ্ধে তো মারা গিয়েছিল, ফেরার পথেও মারা গিয়েছিল, অনেক মানে ঝঞ্ঝা, অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছিল। তো সেই নিয়ে অনেক কাহিনী আছে, যেটা বলতে গেলে বড় হয়ে যাবে, সেটা বলছি না, জাস্ট সংক্ষেপে বলছি। তো এই যুদ্ধ করতে করতে তিনি ফিরেছেন, ফিরতেও আরো 10 বছর লেগে গেছে। মানে তিনি যুদ্ধ করেছেন 10 বছর এবং যুদ্ধ করে ফিরেছেন, ফিরতেও তার লেগে গেছে আরো 10টা বছর।
কারণ ফেরার পথেও বিভিন্ন বাধার মুখোমুখি হওয়াতে যুদ্ধ করতে করতে ফিরতে হয়েছে। তাহলে টোটাল তার 20টা বছর সময় লেগে গেল তার নিজের দেশে নিজের বউ নিজের সন্তানের কাছে ফেরার জন্য। এবার বউ আর সন্তান কি একই এজে থাকবে? তারা তো বড় হবে, বিশেষ করে বউয়ের এজ তো অনেক বেশি হবে 20 বছর পরে। তো তিনি তার দেশে ফিরে আসার পর তার আর ভালো লাগছে না, যে আর রাজত্ব করতে তার ভালো লাগছে না, কারণ দেশে ফিরে এসে সে বছর 2-3 কাটিয়ে ফেলেছে। তার বোরিং লাগছে, যে সে যে 10 বছর যুদ্ধে গেছিল, একজন যোদ্ধা, তার তো যুদ্ধ করতেই ভালো লাগবে, অ্যাডভেঞ্চার তার পছন্দ, তিনি এই অ্যাডভেঞ্চার যুদ্ধের মধ্যে ছিলেন। এবার এতদিন পর তিনি যখন ফিরে এসেছেন, তার কিন্তু আর ভালো লাগছে না এই অলসভাবে জীবনযাপন রাজত্ব করতে। তাই তিনি আবার অ্যাডভেঞ্চারেই যেতে চান। তার ভালো লাগছে না এই প্রজাদের, এই বর্বর প্রজা, যে প্রজারা শুধু খায় দায় ঘুমায়, আমাকেই চেনে না, আমি যে এত মহান রাজা, আমি যুদ্ধ করে আসলাম, আমার ভালো লাগছে না, আমি এই রাজ্যে আর থাকতে চাই না, আমি অ্যাডভেঞ্চারে যেতে চাই, আমি আমার ছেলের ওপর সমস্ত দায়িত্ব দিয়ে আমি আবার যেতে চাই। কিন্তু আমার তো বয়স হয়েছে, আমি জানি আগের মতো আমি আর পারবো না, তবু আমি যেতে চাই, আমি দেখিয়ে দিতে চাই যে বৃদ্ধ বয়সে মনের শক্তিতে আমি অনেক কিছু করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের আজকের কবিতায় রয়েছে। তো খুব দারুণভাবে এই জিনিসটা রয়েছে। আর এখানে কিন্তু একটা ড্রামাটিক মনোলগ ইউজ করা হয়েছে। দেখো, তোমাদের একটু কবি পরিচিতি সম্বন্ধে আর একটু বলি, তারপরে মূল টেক্সটে আমি চলে আসব। দেখো কে লিখেছেন, আলফ্রেড লর্ড টেনিসন। কি বললাম, আলফ্রেড লর্ড টেনিসন। তার জন্ম হচ্ছে 1809 এবং মৃত্যু হচ্ছে 1892। একজন বিখ্যাত কবি ছিলেন তিনি, বিখ্যাত কবি। তিনি পোয়েট লরিয়েট উপাধি পেয়েছিলেন, অনেক কটা দিন তার সাথে ছিল পোয়েট লরিয়েট এই উপাধিটা, যারা ব্রিটেন বা বিদেশ, ইউরোপ মহাদেশের ব্রিটেন থেকে বিশেষ করে দেওয়া হয়। রাজকবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বিখ্যাত একজন ইংলিশ কবি, তিনি 1850-এ মারা যাওয়ার পরে আমাদের এই আলফ্রেড লর্ড টেনিসন, তিনি কিন্তু এই পোয়েট লরিয়েট রাজকবি উপাধিটা পেয়েছিলেন এবং তার মৃত্যুর দিন পর্যন্ত এই উপাধিটা ছিল। তাহলে কত বড় তিনি কবি একজন ভাবতে হবে। ঠিক আছে, আচ্ছা আর একটু জেনে নিই, তিনি ভিক্টোরিয়ান যুগের একজন কবি ছিলেন। ভিক্টোরিয়ান যুগ, ওই যে রানী ভিক্টোরিয়া যখন ছিল আর কি। আর কি, আচ্ছা আমাদের আজকের এই কবিতাটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগটা কি, আমি বলছি, আমি আমার আবেগের কথা বলছি, সামনের জন শুনবে, সে কিছু বলবে না। হ্যাঁ, ড্রামাটিক মনোলগে লেখা। আচ্ছা আর কি, ড্রামাটিক মনোলগ আর ব্ল্যাঙ্ক ভার্স, যেটাকে বলে অমিত্রাক্ষর ছন্দে লেখা, এবং আয়াম্বিক পেন্টামিটার এখানে ইউজ করা হয়েছে। এগুলো একটু আমাদের জানতে হবে, কারণ আমাদের এমসিকিউতে আসবে। আর কি, দেখো তার একজন, আমাদের কবির একজন বন্ধু ছিল, প্রিয় বন্ধু, তার নাম হচ্ছে আর্থার হেলাম। আর্থার হেলাম 1833 সালে যার মৃত্যু হয়। এই আর্থার হেলামের মৃত্যুর পরে তিনি খুব শোকাগ্রস্ত হয়ে পড়েন, খুব দুঃখ পান, এবং দুঃখে তিনি এই কবিতাটা বিশেষ করে লেখেন। ঠিক আছে, তো এটাও আমাদের একটু জানতে হবে। আর কি, তিনি তার যে এই কবিতাটা তিনি লিখেছিলেন, ঠিক আছে, 1833-এ তিনি লিখেছিলেন, এবং তার পোয়েমস নামক কবিতা সংকলন রয়েছে, যেখানে 1842 সালে এটা পাবলিশ করা হয়েছে, প্রকাশ পেয়েছে। এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন গুলো আমাদের দরকার। আচ্ছা, বাদ বাকি তো আমি সমস্ত কিছু বলেছি। তো এবার আমরা কবিতাতে চলে যাব। আশা করি বুঝতে পেরেছি যে আমাদের আজকের যে হিরো, যার নাম হচ্ছে ইউলিসিস, ল্যাটিন নাম ওডিসিয়াসের, ঠিক আছে, সেই ইউলিসিস কি বলছে, তার যে অ্যাডভেঞ্চারে যাওয়ার যে ইচ্ছে, এই সমস্ত কিছু পুরো কবিতাটাতে আমরা আজকে এনজয় করব। তার ড্রামাটিক মনোলগটা আমরা দেখব, তার কি কি বক্তব্য, এই ড্রামাটিক মনোলগ যে রাখে, তার বক্তব্য বক্তব্যগুলো একটু অন্যরকম হয়, বেশ মজা লাগে। আমরা কিন্তু মজা নেব, পুরো কবিতাটা লাইন ধরে ধরে আমরা কিন্তু মজা অনুভব করব। তিনি কি বলছেন, তিনি অ্যাডভেঞ্চারে যেতে চান, তিনি আর কি কি বলছেন, কোথাকার কোন জিনিসটাকে কিভাবে তার চোখে তিনি বর্ণনা করছেন, পুরোটাই আজকের কবিতায় রয়েছে। মন দিয়ে পুরো ক্লাসটা করতে হবে। It little profits that an idle king. দেখো, লিটিল আর লিটিল দুটোর মধ্যে তফাৎ আছে। লিটিল মানে না এর বরাবর, আর লিটিল মানে অল্প কিছু, তাহলে এটা না এর বরাবর, তার মানে প্রফিট নেই। ইট লিটিল প্রফিট, কোনো প্রফিটই নেই, বেকার। কি বেকার, কিসে প্রফিট নেই? আমরা কিন্তু লাইন ওয়ার্ড ধরে ধরে এখানে বুঝবো, আমাদের আলাদা কিছু বাংলা টাংলা কিছু মুখস্থ দেয়। মানে উনি বলতে চাইছেন, মানে আমাদের
ইউলিসিস বলতে চাইছেন ইট লিটল প্রফিটস, কোনো লাভই নেই। কিসে লাভ নেই? দ্যাট অ্যান আইডেল কিং, একজন অলস রাজা হয়ে জীবন কাটানো বেকার। শুরুতেই তিনি বলছেন একদম বেকার, কোনো লাভ নেই। বাই দি স্টিল হার্থ, স্টিল একদম নিশ্চল এক জায়গায় জ্বলছে। এই স্টিল হার্থ, হার্থ মানে হচ্ছে অগ্নিকুণ্ড। ওই যে বিদেশের বিভিন্ন বাড়িগুলোতে ঘরের মধ্যে থাকে না অগ্নি, আগুন জ্বলছে, তো সেই আগুন জ্বলছে সেরকম একটা জায়গায় তিনি বসে আছেন। ঠিক আছে, সেইখানে বসে থেকে তিনি ফিল করছেন এই স্টিল হার্থ, এই মানে নিশ্চল অগ্নিকুণ্ডের পাশে বসে থাকা, ঠিক আছে, তো কোনো লাভ নেই, বেকার, এইরকম জীবন কাটানো বেকার। আচ্ছা, অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস, দেখো ব্যারেন মানে অনুর্বর, অনুর্বর, আর ক্র্যাকস মানে ওই পাথুরে জমি। তাহলে এরকম একটা অনুর্বর পাথুরে জমিতে অগ্নিকুণ্ডের পাশে বসে রয়েছি, এবং এরকম একটা আইডেল রাজা, জীবনে কোনো কিছুই, কোনো কিক নেই, এরকমটা তিনি ফিল করছেন। ম্যাচেড উইথ অ্যান এজেড ওয়াইফ, দেখো ম্যাচেড মানে ম্যাচ করতে হচ্ছে, মানিয়ে নিতে হচ্ছে, এটা ম্যাচেড, ম্যাচ করতে হচ্ছে মানে মানিয়ে নিতে হচ্ছে। কার সাথে মানিয়ে নিতে হচ্ছে? দেখো এজেড ওয়াইফ, তার ওয়াইফের এজ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো এরকম একটা বৃদ্ধ বউয়ের সাথে মানিয়ে নিতে হচ্ছে আমাকে। আই মেট অ্যান্ড ডোল, দেখো মেট মানে গণনা করা, আমি গণনা করেছি, ডোল বিতরণ করেছি, আনইকুয়াল লজ, অসম, আনইকুয়াল মানে অসম, লজ মানে আইন, অসম আইন আমি গণনা মানে গণনা করেছি এবং বিতরণ করেছি, বন্টন করেছি সবার মধ্যে, কারণ আমি তো রাজা। আনটু আ স্যাভেজ রেস, আনটুটা টু অর্থে বোঝায়, ঠিক আছে, টু, তুমি ভাবতে পারো টু আ স্যাভেজ রেস, স্যাভেজ মানে অসভ্য, রেস মানে জাতি, এই অসভ্য বর্বর জাতির ওপরে আমি আনইকুয়াল ল, আইন কানুন চাপিয়ে দিচ্ছি, এরকম বৃদ্ধ বউয়ের সাথে জীবন কাটাচ্ছি, মানে সময় কাটাচ্ছি, এরকম একটা ব্যারেন মানে অনুর্বর, এরকম একটা পতিত জমিতে আমি পড়ে আছি, আমি এরকম একটা দুঃসাহসিক রাজা, ঠিক আছে, এরকম একটা অলস জীবন কাটাচ্ছি, লিটিল প্রফিট, এতে কোনো লাভ নেই, বেকার, সব বেকার, তিনি এরকম ফিল করছেন, তিনি বলছেন। আচ্ছা, দ্যাট হোয়াট, দেখো এবার বিষয়টা হচ্ছে এই যে অসভ্য বর্বর জাতিটাকে অসভ্য বর্বর কেন বলছে? কোন জাতিকে? তিনি যে জাতিকে শাসন করছেন, রুল করছেন, সেই জাতিটা তার কাছে অসভ্য বর্বর কেন? কেন? দেখো দ্যাট ওয়ার্ড, এখানে দ্যাট বলতে এই জাতির লোকদেরকে বলা হচ্ছে, তারা কি করে? হোয়াট, তারা জমা করে, তারা জমায়, অ্যান্ড স্লিপ, তারা ঘুমায়, অ্যান্ড ফিড, এবং তারা খায়, অ্যান্ড নো নট মি, এবং আমাকেও চেনে না, মি আমাকে, নো নট আমাকে চেনে না। এই জাতিটা অসভ্যর, এই জাতিকে আমি পছন্দই করছি না, এদের শাসন করতে আমার ইচ্ছাই করছে না, কারণ এই জাতির লোকজন খায়, খায়, ঘুমায়, জমায়, আমাকেই চেনে না। রাজা যে রাজাকে চেনে না মানে কি, এখানে রাজা কি চেনে না, না এমনটা নয়, এই মহান রাজা কি বিরাট যুদ্ধ করে এসছে, কি বিরাট তার মানে কত কিছু করেছে, ফিরেছে, তাকে নিয়ে সবাই মানে প্রশংসা করবে, গুণগান করবে, সব সবার মতো রয়েছে, তারা ঘুমাচ্ছে, খাচ্ছে, জমা করছে, রাজাকে নিয়ে কেউ ভাবছে না। তো তাই বলছে এই আমি এখানে থাকতে চাই না, ঠিক আছে। তো এই জাতিটাকে তাহলে তিনি অসভ্য বলার কারণই হচ্ছে, কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে, কারণ এই জাতিটা তার কাছে অসভ্য এই কারণেই লিখেছে বর্বর জাতি, তার কারণ হচ্ছে তারা জমায়, তারা ঘুমায়, তারা খায়, এবং তারা আমাকেই চেনে না। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছো। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ট্রাভেল থেকে রেস্ট নিতে পারবো না, মানে আমি অভিযান থেকে বিরত থাকতে পারবো না, আমি যে অভিযানে ছিলাম ওই রকম অভিযান আমার আবার চাই, আরো চাই। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, ড্রিঙ্ক মানে দেখো পান করা, লাইফ মানে জীবন, এখানে বলছেন ইউলিসিস বলছে যে আমি জীবনটাকে পুরোপুরি পান করতে চাই। কতটা পান? টু দ্য লেস, লেস মানে একদম তলানি, যারা মাতাল হয় মদ খায় একদম শেষে একটুখানি পড়ে থাকলে সেটুকু খেয়ে নেয়, তো মাতাল যখন মদ খায় না মন দিয়ে পুরো একদম খায় ওই রকম। তো বলা হচ্ছে এখানে যে আমি আমার জীবনটাকে একদম পান করতে চাই, একদম শেষ বিন্দু পর্যন্ত, মানে মৃত্যুর দিন পর্যন্ত আমার সাথে যেন অ্যাডভেঞ্চার থাকে, মানে কোনো বোরিং জীবন আমি সময় কাটাতে চাই না, অ্যাডভেঞ্চার আমি চাই। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, অল টাইম সব সময়, সর্বদাই, আই হ্যাভ এনজয়েড আমি এনজয় করেছিলাম, গ্রেটলি ভীষণ পরিমাণে আমি এনজয় করেছি,
হ্যাভ সাফার্ড গ্রেটলি, এবং আমি সাফারও করেছি, আমাকে অনেক সাফার করতে হয়েছে, অনেক সমস্যা প্রবলেমে পড়তে হয়েছে, আমি সাফারও করেছি। বোথ উইথ দোজ, মানে এই দুটো জিনিসই দোজ তাদের সাথে আমি করেছি, মানে তাদের সাথে কাটিয়েছি। কাদের সাথে? দুটো মানে মানে এই যে আনন্দ, এনজয়, মানে এখানে বলতে চাইছে, ইউলিসিস বলছে তার যে অভিযানে তার সঙ্গী সাথী যারা ছিল তাদের সাথে সে বিভিন্ন অভিযানে তো ছিলই, এনজয় করেছে, বিভিন্ন সমস্যায় পড়েছে, তার মোকাবিলা করেছে, ঠিক আছে, সমস্যাটাকে পার করেছে। তো এই সমস্ত কিছুই কিন্তু মানে এখানে বোথ মানে ভালো মন্দ দুটোকেই বলা আছে, ভালো মন্দ দুটোই কিন্তু তাদের সাথে সে কিন্তু কাটিয়েছে। কাদের সাথে? দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবাসতো, ভালোবেসেছিল, তাই তো ইলিসিস বলে যারা আমাকে ভালোবেসেছিল। অ্যান্ড অ্যালন, মানে তাদের সাথে যারা আমাকে ভালোবেসেছিল তাদের সাথে তো এই দুটো জিনিস আমি মানে উপভোগ করেছি, অ্যাডভেঞ্চার করেছি। এবং কখনো কখনো একা, অ্যালন, একাও আমাকে কিন্তু অ্যাডভেঞ্চার, এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। মানে সবসময় যে তাদের সাথেই যে আমি মানে সমস্যার মোকাবিলা করেছি এমনটা না, কিছু ক্ষেত্রে আমি একাই কিন্তু অনেক জায়গায় লড়েছি, মানে সেখানে আমি কিন্তু একাই হিরো ছিলাম, একাই কিন্তু পার করেছি। অ্যালন অন শোর, এবং সেগুলো সমস্ত শোর মানে উপকূলে, সমুদ্রের উপকূলের দিকে গিয়ে কিন্তু জিনিসগুলো ঘটেছে। অ্যান্ড এবং হোয়েন থ্রু স্কার্ডিং, দেখো থ্রুটা হচ্ছে থ্রু, থ্রু এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের বর্তমান ওয়ার্ড, এটা হচ্ছে ওল্ড ইংলিশ, সেখানে থ্রো, তাহলে এটা হচ্ছে থ্রু, থ্রু স্কার্ডিং ড্রিফট দ্য রেইনি হাইডেস ভেক্সড দ্য ডিম সি, আই এম বিকাম আ নেম। স্কার্ডিং মানে যে দ্রুততম, দ্রুতগামী, যে দ্রুতগামী মধ্যে দিয়ে, থ্রু হচ্ছে মধ্যে দিয়ে, তাহলে কিসের মধ্যে? ড্রাফট তরঙ্গ, তাহলে দ্রুতগামী তরঙ্গের মধ্যে দিয়ে দ্য রেইনি হাইটস, রোহিণী নক্ষত্র। আচ্ছা, কি করেছে? ভেক্সড করেছে, মানে বিক্ষুব্ধ করেছে। কি কাকে কি বিক্ষুব্ধ করেছে? দ্য ডিম সি, সি মানে সমুদ্র, ডিম মানে একদম নিস্তেজ, নিস্তেজ টাইপের। তো নিস্তেজ সমুদ্র জাস্ট একটা সমুদ্র যার উপর দিয়ে আমরা ফিরছিলাম, তো সেই রকম একটা সমুদ্রকে রোহিণী নক্ষত্র এসে একদম মানে বিক্ষুব্ধ করে তুলেছিল। সেই রকম সমুদ্রের মধ্যে দিয়ে তো আমরা জার্নি করে ফিরছিলাম, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, সেগুলো কিন্তু পার করে আমরা বেরিয়েছিলাম। এবং এই পার করে জেতার পর আমি কিন্তু কি হয়ে গেছিলাম? আই অ্যাম বিকাম আ নেম, ঠিক আছে, নেম আমার একটা নিজের, নিষ্প্রভ ওয়ার্ডটা এখানে যাবে না, তো আই অ্যাম বিকাম আ নেম, আমার কিন্তু নাম হয়ে গিয়েছিল, আমি কিংবদন্তি হয়ে গেছিলাম, আমি নায়ক, আমি হিরো হয়ে গিয়েছিলাম। কারণ এই মানে সাধারণ সমুদ্র ছিল না, সাধারণ সমুদ্রটাকে উত্তপ্ত করেছিল রোহিণী নক্ষত্র, যে রেইনি হাইটস, এইরকম সমুদ্রের মধ্যে দিয়ে আমি অভিযান করে বেরিয়েছি, বেরিয়ে আই অ্যাম বিকাম আ নেম, এবং আমি কিন্তু নিজের একটা নাম করে ফেলেছিলাম, আমি কিংবদন্তি হয়ে গিয়েছিলাম। ফর অলওয়েজ রোয়ামিং উইথ আ হাংরি হার্ট, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন সিটিজ অফ মেন। সবসময় রোয়ামিং মানে ঘোরাঘুরি করা, তাহলে এখানে ভ্রমণ করার কথা বলা হচ্ছে, সবসময় ভ্রমণ করেছি উইথ আ হাংরি হার্ট, একদম হাংরি, হাংরি কখন হয়? যখন মানে প্রচন্ড খিদে আকাঙ্ক্ষা যখন হয়, তো হৃদয়ের প্রচন্ড আকাঙ্ক্ষা খিদে নিয়ে আমি কিন্তু সব সময় ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন দেশে গিয়েছি। মাচ হ্যাভ আই সিন, আমি অনেক কিছু, আই সিন আমি দেখেছি, আমি অনেক কিছু দেখেছি, অ্যান্ড নোন এবং আমি জেনেছি, অনেক কিছু দেখেছি জেনেছি। কি কি দেখা জানার কথা বলা হচ্ছে? কি দেখেছেন আমাদের ইউলিসিস? কি দেখেছেন? বিভিন্ন দেশে তো ঘুরেছেন, কি দেখেছেন? সিটিজ অফ মেন, তাহলে ওই ওই বিভিন্ন দেশের যে শহরগুলো রয়েছে সেখানকার মানুষগুলোকে আমি দেখেছি, মানুষদেরকে বুঝেছি, চিনেছি। অ্যান্ড ম্যানার্স, এবং তাদের ব্যবহারটাও আমরা, মানে ব্যবহারটাও আমি বুঝেছি, চিনেছি। ক্লাইমেটস, সেখানকার জলবায়ুটা বুঝেছি, সেখানকার পরিবেশটা বুঝেছি, সেখানকার আবহাওয়া মানে মানুষজন কেমন, তাদের সেই সমস্ত সমস্ত কিছু বুঝেছি। কাউন্সিলস, পরিষদ, মানে সেখানে বিভিন্ন সভা, মানে সেখানে যারা শাসন করছে তাদের সভা কিরকম, সভা পরিষদগুলো সেগুলোও চিনেছি, জেনেছি। গভর্নমেন্ট, মানে সেখানকার সরকার যারা শাসন করছে তাদের সরকারি ব্যবস্থাপনাটা কেমন সেটাও আমি দেখেছি, জেনেছি, চিনেছি। মোটেই তুচ্ছ নই, ইয়ে লেস্ট মানে তুচ্ছতার সেন্সে এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, মানে আমি মোটেও কিন্তু তুচ্ছ তাদের কাছে ছিলাম না, আমি যে সমস্ত কিছু দেখেছি যেন সাধারণ লোকের মতো না, আমি কিন্তু নিজে কিন্তু অতটাও কিন্তু সাধারণ ছিলাম না, আমি অতটাও তুচ্ছ ছিলাম না। কেন? তাই বলছে বাট অনার্ড অফ দেম অল, তারা কিন্তু সমস্ত বার আমাকে অনার্ড করেছে, সম্মানিত করেছে।
তাদের দ্বারা আমি সম্মানিত হয়েছি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, পান করেছি, ড্রাঙ্ক ড্রিঙ্কের পাস ফ্রম পান করেছি, ডিলাইট আনন্দ, কিসের আনন্দ? ব্যাটেল যুদ্ধের আনন্দ, মানে যুদ্ধ জেতার আনন্দ, সেটা কিন্তু আমি পান করেছি। কাদের সাথে? সাথে কাদের? মাই পিয়ার্স, পিয়ার্স মানে সঙ্গী, আমি আমার সঙ্গীদের সাথে কিন্তু যুদ্ধ জেতার আনন্দ এগুলো পান করেছি, মানে একদম উপভোগ করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয় আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট। দেখো কি বলা হচ্ছে, ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস, দেখো এখানে যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে, মানে রিঙ্গিং প্লেইনস যেখানে যুদ্ধের রণঝঙ্কার যে সমস্ত জায়গায় বাজছিল, যেখানে গিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। অফ উইন্ডি, একদম যুদ্ধক্ষেত্রটা একদম গর্জনপূর্ণ, উইন্ডি ছিল, ঠিক আছে? তাহলে গর্জনপূর্ণ ট্রয়, পূর্ণ সেই ট্রয়ে, মানে সেই যুদ্ধক্ষেত্রের কথা বলা আছে, সেই যুদ্ধক্ষেত্রের জায়গায় তো আমি সময় কাটিয়েছি, যুদ্ধ করেছি, লড়াই করেছি, এই যুদ্ধের ধ্বনি তো আমি শুনেছি। আই অ্যাম এ পার্ট, আমি কিন্তু ওই যুদ্ধক্ষেত্রে কিন্তু আমি পার্ট হয়ে গিয়েছিলাম। অফ অল দ্যাট আই হ্যাভ মিট, এই যুদ্ধক্ষেত্রে আমি যাই দেখেছি তাদের সবার সাথে নিজেকে একাত্ম করে নিয়েছি, মানে একাত্ম হয়ে গিয়েছি। Yet all experience is an arch, where are thou glimpse that untraveled world whose margin fades forever and forever when I move। দেখো কি বলছে, yet all experience, দেখো সমস্ত অভিজ্ঞতা, এই যে অ্যাডভেঞ্চার করলে তো অভিজ্ঞতা পাওয়া যায়, সমস্ত অভিজ্ঞতা ইজ অ্যান আর্চ, মানে দ্বার, আর্চ মানে দ্বার মানে দরজা, তাহলে সমস্ত অভিজ্ঞতা নতুন দরজা খুলে দেয়, মানে মনে হলো আবার একটা অভিজ্ঞতায় বেরোয়, ওইটাই বলছে দরজা খুলে দেয়। হোয়ার আর দো, যার মধ্যে দিয়ে, যে দরজার মধ্যে দিয়ে, গ্লেমস উজ্জ্বল হয়ে ওঠে, এখানে উজ্জ্বল হওয়াটা না, এখানে গ্লেমস মানে হাতছানি দেওয়া, মানে আর একবার অ্যাডভেঞ্চার করতে হবে, আরো একবার করতে হবে, ওই অ্যাডভেঞ্চারের হাতছানিটাকে এখানে গ্লেমস বলছে, মানে উজ্জ্বল হয়ে ওঠে। দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ড এখনো ট্রাভেল করা হয়নি সেটাই তো আনট্রাভেল, সেই আনট্রাভেলড ওয়ার্ল্ডে যাওয়ার জন্য হাতছানি দেয়, মানে যতই একটা করে অ্যাডভেঞ্চার কমপ্লিট হয় মনে হয় আবার একটা অ্যাডভেঞ্চার প্রয়োজন, দেখবে তোমাদের মধ্যে ওই জিনিসগুলো হয়, নতুন কিছু পেলে আবার মনে আর একটা নতুন কিছু, ঠিক আছে? তো সেই আনট্রাভেল ওয়ার্ল্ডটা উজ্জ্বল হয়ে আমার কাছে আসে, মনে হয় আমি আবার, মানে সেই দ্বারটা, যে দ্বারটা খুলে দিল যার মধ্যে দিয়ে আমি সেই দেখতে পাই আনট্রাভেলড ওয়ার্ল্ডটা, মানে ওয়ার্ল্ড যেটার মধ্যে দিয়ে আমার যেতে ইচ্ছে করে। আচ্ছা, হুজ মার্জিন ফেডস, ফেডস মানে বিবর্ণ, মার্জিন হচ্ছে লাইন বা সীমারেখা, যার সীমারেখা ফেডস হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, ফর এভার চিরতরে, অ্যান্ড ফর এভার একদম চিরতরে, চিরতরে মানে সারা জীবনের জন্য। হোয়েন আই মুভ, যখনই আমি মুভ করি, মানে যখনই আমি সামনে এগোই, যে নতুন একটা অ্যাডভেঞ্চারের কাছে যাব, মানে প্রথমে একটা সীমারেখা ছিল যে এই পর্যন্ত অ্যাডভেঞ্চারটা হবে, এইটুকু হয়ে গেলে আমি আমার হয়ে গেল, যখন একটা অ্যাডভেঞ্চার কমপ্লিট হলো নতুন দ্বার খুলে গেল, ঠিক আছে? আনট্রাভেলড ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডে আমি এখনো যাইনি, সেই জায়গার যে সীমারেখাটা ছিল, যে এতটাই আমার কাজ ছিল, সেই সীমারেখাটাও বিবর্ণ হয়ে গেল, মনে হলো আবার নতুন একটা অ্যাডভেঞ্চারে যাব, নতুন ওই জায়গায় আমি আবার পা রাখবো, নতুন করে আরো পৃথিবীটাকে চিনবো, জানবো, নতুন অ্যাডভেঞ্চারের সম্মুখীন নিজেকে করে তুলবো। তো এইরকম মানে ভীষণ পরিমাণে নতুনকে দেখা, অজানাকে জানার ইচ্ছে আমাদের এই ইউলিসিসের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে কাজ করছে। হাউ ডাল ইট ইজ টু পজ, এই যে পজ করা মানে থামা, কি ডাল মানে একটা বোরিং একটা ব্যাপার, এইভাবে থেমে যাওয়া, মানে আমি আর অ্যাডভেঞ্চার করছি না, আমি আমার এই বৃদ্ধ বউয়ের সাথে এই মানে বোরিং দ্বীপে, এই মানে বর্বর জাতির উপর আমি শাসন চালাচ্ছি এক জায়গায়, বেকার একটা ব্যাপার, মানে এটাকেই বলছে তিনি থেমে রয়েছেন, যে পজ। তাই বলছে হাউ ডাল ইট ইজ টু পজ, মানে এটা কি কত পরিমাণে ডাল একটা, মানে বিচ্ছিরি একটা ব্যাপার থেমে থাকাটা। টু মেক অ্যান এন্ড, একদম শেষের দিকে নিজেকে নিয়ে যাওয়া, পজ করা মানে নিজেকে একদম এন্ডের দিকে নিয়ে যাওয়া। টু রাস্ট, রাস্ট মানে মরচে পড়া, তাহলে টু রাস্ট আনবার্নিশড মানে যেটা বার্নিশড নয়, যেটা চকচকে নয়, সাইন করে না, এমন একটা জিনিস যার মধ্যে মরচে পড়ে রয়েছে, মানে যে তরবারিতে সেরকম সাইন নেই, চকচকে ব্যাপার নেই, সেটা তো মরচে পড়ে যায়, তো মরচে পড়ে যাওয়া তরবারির মতো, নট টু সাইন চকচক করে না, ইন ইউজ মানে যদি তাকে ইউজ না করা হয় সেটা তো মানে চকচক করবে না, তাই অ্যাডভেঞ্চারে না গেলে তো নতুন জিনিস অভিজ্ঞতা হবে না, তো সেটা তো অ্যাডভেঞ্চারে না যাওয়াটা তার ঠিক ওই মরচে পড়া তরবারির সাথে নিজেকে সে তুলনা করছে, যে সেই রকম হলে তো হবে না। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, আচ্ছা ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস, আচ্ছা শ্বাস প্রশ্বাস, আর এখানে হচ্ছে লাইফ হচ্ছে জীবন,
তাহলে অল্প কিছু শ্বাস প্রশ্বাস নেওয়াই কি জীবন? মানে জীবন মানে কি একটু শ্বাস প্রশ্বাস নেওয়া, কোনো একটা জায়গায় বসে থাকা, ঘুমিয়ে থাকা, এটাই কি জীবন? তার কাছে এটা জীবন নয় তো। লাইফ হচ্ছে জীবন, পাইলড স্তূপীকৃত অন লাইফ। দেখো এখানেও লাইফ, এখানেও লাইফ, তার মানে কি বলা হচ্ছে? পাইলড হয়েছে লাইফ, স্তূপীকৃত স্তূপীকৃত হয়েছে লাইফের ভারেই, মানে স্তূপ হয়ে যাও এক জায়গায়, মানে জীবন জীবনের ভারই আর বহন করতে পারছে না, মানে জীবনের ওপরেই জীবনের ভর রয়েছে। মানে একঘেয়েমি জীবন কাটালে কি হয়, জীবনের ভরের মধ্যেই জীবন এমন হয়ে রয়েছে, জীবন আর নতুন কিছু করতে পারে না, এক জায়গায় বসে শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। মানে যার মধ্যে অ্যাডভেঞ্চার ব্যাপারটা থাকে না, যার মধ্যে নতুন কিছু জানার বা জ্ঞানার্জনের কোনো মানে ভেতরে আকাঙ্ক্ষা কাজ করে না, সে কিন্তু নিজের জীবনের ভারেই নিজেকে আর কি মানে আরো ভার করে ফেলে। ওয়ার অল টু লিটিল, দেখো টু মানে খুব, লিটিল মানে সংক্ষিপ্ত, বলছে ওয়ার অল টু লিটিল মানে জীবন খুবই সংক্ষিপ্ত, জীবন তো খুবই ছোট। একটা মানুষ কত বছর বাঁচে? 50, 60, 70, 80। তো এই একটা ছোট্ট জীবনে আর কতটাই বা দেখা দেখা যায়? এই পৃথিবীতে তো কত কিছু দেখার আছে, একটা জীবন কিন্তু যথেষ্ট নয়। তাই বলছে ওয়ার অল টু লিটিল, জীবন তো ভীষণ ছোট, খুবই ছোট, টু লিটিল খুবই ছোট, অ্যান্ড এবং অফ ওয়ান টু মি, এবার আমার কথা যদি বলা হয়, ওয়ান টু মি যদি আমার কথা বলা হয়, লিটিল রিমেন্স সংক্ষিপ্ত, রিমেন্স অবশিষ্ট, আমার তো আরো সংক্ষিপ্ত পড়ে আছে। মানে একজন মানুষ জন্মালে সে 50, 60, 70 বছর জীবনে পায়, আমার তো জীবনে 50, 60টা বছর কেটেই গেছে। যদি আমার কথা বলা হয়, এমনিতে জীবন ছোটই, আর যদি আমার কথা বলা হয়, রিমেন লিটিল, খুবই অবশিষ্ট পড়ে আছে, আর তো হাতে গোনা কয়েকটা বছর হয়তো আমি বেঁচে আছি। বাট কিন্তু এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রত্যেকটা ঘন্টা আমি সংরক্ষিত করেছি, মানে সুরক্ষিত করেছি। ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স, দেখো ইটারনাল হচ্ছে চির, সাইলেন্স মানে নিস্তব্ধ, মানে চির, মানে চির, সারা জীবনের জন্য থেমে যাওয়া, যেটাকে মৃত্যু বলে। তাই এখানে বলছি ইটারনাল সাইলেন্স মানে চিরনিদ্রা, মানে মৃত্যু যেটাকে বলে। তো আমি কি করেছি, আমি আমার জীবনের কিছু ঘন্টা সেভ করেছি মৃত্যুর আগে পর্যন্ত, মানে আমার চিরনিদ্রায় ঘুমিয়ে যাওয়ার আগে পর্যন্ত কিছু সময় আমার হাতে রয়েছে, যেটাকে আমি সেভ করেছি। সামথিং মোর, আরো কিছু, মানে তার মধ্যে কি পরিমাণে কোনো কিছু জানার ইচ্ছা, মানে করার ইচ্ছা, মানে শেষ বয়সে তার শরীরে শক্তি নেই, সে জানে, তবুও এখনো, মানে এখন যে কোথায় রিটায়ার্ড হয়ে এক জায়গায় পড়ে থাকবে না, এখনো তার মধ্যে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা, মানে হয়তো শরীরে শক্তিতে কুলাবে না, কিন্তু মানসিক জোর, মানসিক ইচ্ছা আকাঙ্ক্ষা তার মধ্যে রয়েছে, মানে সামথিং মোর, আরো নতুন কিছু। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, নিউ নতুন, ব্রিং এই থিংস মানে এখানে জিনিস বা অনুভূতিকে বলা হচ্ছে। তাহলে বয়ে আনে, ব্রিঙ্গার বয়ে আনে, তাহলে কি বয়ে আনে? নতুন অনুভূতি, নতুন অনুভূতি, কিছু নতুন অনুভূতি বয়ে নিয়ে আসে, মানে নতুন অনুভূতি তো আসবে, যে নতুন কিছু করার ইচ্ছে তো নতুন অনুভূতি নিয়ে আসে। অ্যান্ড ভাইল, এবং পাপ, জঘন্য, কি জঘন্য, কোনটা জঘন্য? ইট ওয়ার ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোয়ার্ড মাইসেলফ। দেখো কি বলা হচ্ছে, ফর সাম 3 sons টু স্টোর, দেখো তিনটে সূর্য মানে 3টে বছরের কথা বলা হচ্ছে। তাহলে এই যে 3টে বছর আমি স্টোর করছি এক জায়গায়, অলস ভাবে দিন যাপন করছি, এটাই হচ্ছে ভাইল, এটাই হচ্ছে পাপ। তারপর দেখো অ্যান্ড হোয়ার্ড মাইসেলফ অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, দেখো এবং কি বলা হচ্ছে, দিস এই গ্রে স্পিরিট মানে এই যে বুড়িয়ে যাওয়া আত্মা, মানে তার বয়স হয়ে গেছে, তার আত্মায় তো সেই মানে যৌবন বয়সের মধ্যে সেই তীব্র ইচ্ছা তো আর এখন রাখা যায় না এরকম ভাবে, তবুও তার মধ্যে কিন্তু রয়েছে। তাই বলছে তার এই যে বুড়িয়ে যাওয়া আত্মা, যে আত্মা মানে নর্মালি অন্যান্য মানুষের ক্ষেত্রে যেটা হয়, তারা নতুন কিছু করতে চায় না, তার মধ্যে কিন্তু আছে। ইয়ার্নিং, সে চায়, ইন ডিজায়ার মানে তার মধ্যে আরো আকাঙ্ক্ষা রয়েছে, আরো নতুন অভিযানে যেতে চাই। ঠিক আছে, তার যে বুড়িয়ে যাওয়া আত্মার মধ্যে এখনো সেই ইয়ার্নিং ডিজায়ারটা রয়েছে। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, মানে তার এই বুড়িয়ে যাওয়া হৃদয়ের মধ্যে কিন্তু এখন আকাঙ্ক্ষা রয়েছে, কিরকম আকাঙ্ক্ষা, যে সে এখনো নলেজ নিতে চায়, আরো জানতে চায়, সারা পৃথিবীটাকে আরো ঘুরতে চায়, অভিযানে যেতে চায়, নলেজ আরো একত্রিত করতে চায়, লাইক আ, এবার এই নলেজ আহরিত করাটা কার সাথে তুলনা করা হচ্ছে? লাইক আ সিঙ্কিং স্টার,
সিঙ্কিং মানে ডুবন্ত, স্টার মানে তারা। তাহলে ডুবন্ত তারারা যেরকম নলেজ খুঁজতে চায়, ঠিক সেই রকম সেও নলেজ খোঁজার আকাঙ্ক্ষায় একদম লিপ্ত রয়েছে। ডুবন্ত তারারা মানে ডুবন্ত তারারা নলেজ খুঁজতে চায় মানে কিরকম ভাবে, এটার সাথে কেন তুলনা করা হলো? দেখো, যখন তারা খসা হয় মানে তারাটা উপর থেকে পড়ে গেল, তার মানে তারা খসা একটা পৃথিবীর এপার থেকে ওই পারে গিয়ে পড়ে, তার মানে পুরো পৃথিবীটাকে সে দেখতে চায়। এখানে সেটাই বলে যে ডুবন্ত তারা, ঠিক আছে, উল্কাপাত যেটাকে বলে তারা খসা। তো ঠিক সেই রকম সে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে সমস্তটা সে দেখতে চায়, জানতে চায়। এটাকে এখানে বলা হচ্ছে যে সে নলেজটাকে খুঁজতে যায়, যেটা আর কি ডুবন্ত তারার মতো সে মানে নলেজ খুঁজতে চায় বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। দেখো, হিউম্যান হচ্ছে মানুষ, থট হচ্ছে তার ভাবনা চিন্তা। তাহলে মানুষের ভাবনা চিন্তায় মানুষ যতটা ভাবতে পারে যে আমি জীবনে এতটা করতে পারি, সেই ভাবনা চিন্তার বাইরে, মানে বলছে আটমোস্ট বাউন্ড, মানে যেটা মানুষ সাধারণভাবে ভাবতেও পারবে না, তার বাইরে গিয়ে ও অনেক কিছু দেখতে চায়, সারা দুনিয়া দেখতে চায়, দুনিয়াতে অ্যাডভেঞ্চার করতে চায়, কোথায় কি আছে সমস্ত কিছু। সেই আকাঙ্ক্ষাই বৃদ্ধ বয়সেও ইউলিসিসের মধ্যে রয়েছে। সেটাই বলা আছে বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড, মানে কোনো মানে যেটা মানুষ যতদূর পর্যন্ত মানুষ তার ভাবনাতেই আনতে পারবে না কোথায় যাব, সেই ভাবনার বাইরে গিয়েও সে পুরো বিরাট ভাবে অ্যাডভেঞ্চারে যেতে চায়। হিউম্যান থট যেটা মানুষের ভাবনাতেই আসতে পারে না, তারও বাইরে সে যেতে চায়। তো প্রথম পার্টে আমরা বুঝলাম অনেকটাই, আমি চেষ্টা করলাম আমার 100% দিয়ে। এর মধ্যে অনেক ফিগার অফ স্পিচ আছে, যেমন এখানে আমি যে লাইক আর সিঙ্কিং, এখানে তুলনা করা হচ্ছে সিমিলি। তো এই ধরনের ফিগার অফ স্পিচ নিয়ে আমি আজকে আলোচনা করিনি, কারণ কবিতার সেই রসটাতে যদি কোনো জায়গায় আঘাত লাগে, সেটা আঘাত লাগলে হবে না। তো আমি এর এমসিকিউ যখন দেব সেখানে সমস্তটা থাকবে। তো আজকে প্রথম পার্ট হলো, একটা পার্টে বিরাট বড় দিলে তোমরাও ক্লান্ত হয়ে পড়ে, পরবর্তী পার্টে এর বাদ বাকি অংশটা সুন্দর করে বলবো, টেক্সটটা ভালো করে বুঝলে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। আজকের ক্লাস এখানেই।